অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি বিশেষ আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সমস্ত গ্রামার এবং ভোকাবুলারি। তোমাদের ক্লাস 8 এর তোমরা ইংরেজির যে সিলেবাস সেটা তোমরা জানো, প্রথম 4টে লেসন নিয়ে অর্থাৎ লেসন 1 to 4 নিয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অনুষ্ঠিত হবে এবং সেটা হবে মাত্র 15 নম্বরের জন্য। এই 15 নম্বরের মধ্যে গ্রামার মোটামুটি 4 থেকে 5 নম্বরের জন্য থাকে এবং তার জন্য তোমাদের বইয়ে প্রচুর পরিমাণে গ্রামার আছে এবং তাদের মধ্যে কিছুগুলো উত্তর করা একটু জটিল হয়ে পড়ে। আজ আমি তোমাদের সুবিধার জন্য সেই সমস্ত বইয়ের সমস্ত গ্রামারগুলো যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য উপযুক্ত বা লেসন 4 এর মধ্যে আছে, আমি সেগুলো সমস্তগুলো সঠিক উত্তর তো আলোচনা করবই এবং এছাড়া বিশদে তোমরা কিভাবে এগুলো সঠিকভাবে উত্তর করতে পারবে, নিজেরাই উত্তর করতে পারবে, এই উদাহরণগুলো না এলেও অন্য উদাহরণ থাকলেও কিভাবে উত্তর করতে পারবে, এই সমস্ত বিষয় আলোচনা করে দিচ্ছি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন আলোচনাটা শুরু করছি। আলোচনা শুরু করব গ্রামার অংশ দিয়ে। গ্রামার অংশ থেকে যে প্রশ্নগুলো আছে এখন সেগুলো দেখে নিই। প্রথম রকমের প্রশ্ন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয় সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং মূল ভার্বের আইএনজি ফর্ম। তাহলে সাবজেক্ট থাকে, তারপর সাবজেক্ট হিসাবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হয় এবং তার সঙ্গে হয় মূল ভার্বের আইএনজি ফর্ম। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয় সাবজেক্ট এবং সাবজেক্টের পর সাবজেক্ট যাই থাকুক থাকে হ্যাড বিন এবং থাকে মূল ভার্বের আইএনজি ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক, মূল ভার্বের আইএনজি ফর্ম দুক্ষেত্রেই ব্যবহার হয়। এই সোজা বিষয়টা বুঝে গেলেই আমাদের প্রশ্নগুলোর উত্তর করা খুব সহজ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, ব্র্যাকেট আছে পোর। এক্ষেত্রে তোমাদের দেখতে হবে, দেখো এক্ষেত্রে একটা অতীতকালের ঘটনা বলা হয়েছে, হোয়েন আই লেফট হোম, যখন আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম, তাই এটার উত্তর হবে দ্য রেন হ্যাড বিন পোরিং, দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম। নেক্সট, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। এক্ষেত্রে মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বা সিন্স এই শব্দ দুটো অবশ্যই থাকবে। এক্ষেত্রে তাহলে হবে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, এটা হবে এই প্রশ্নের উত্তর। নেক্সট, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, এক্ষেত্রে যেহেতু সিন্স আছে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এটার উত্তর হবে দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং, দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। নেক্সট, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, এখানে রাইট আছে, দেখো বুঝতে পারছি অ্যাট দ্যাট টাইম অর্থাৎ অতীতকালের ঘটনা, তাই এটার উত্তর হবে মিস্টার রয় হ্যাড বিন রাইটিং, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ। এর পরের প্রশ্ন আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে টেন্সের বাক্যগুলোকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্যের গঠন হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি থাকে এবং তারপর থাকে মূল ভার্বের আইএনজি ফর্ম। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবং ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কিরকম, প্রথমে থাকে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং তারপর থাকে মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপেল রূপ বা V3। এখন এই দুটো যে বিষয় তোমরা মাথায় রাখলেই অবশ্যই চিনতে পারবে কোনটা কন্টিনিউয়াস এন্ড কোনটা পারফেক্ট। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকবে এবং বি থাকবে, শ্যাল বি উইল বি প্লাস আইএনজি, এবং পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং তার সঙ্গে মূল ভার্বের থার্ড ফর্ম থাকবে। এই দুটো বিষয় মাথায় রাখলেই তোমরা খুব সহজেই যে কোনো বাক্য যদি সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স না ফিউচার পারফেক্ট টেন্স চিনতে পারবে। এখন এসো প্রশ্নগুলোকে দেখে নিই। প্রথম প্রশ্ন, আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড। এটা বাক্যটা দেখেই তোমরা বুঝতে পারছো বাক্যটা তৈরি হয়েছে সাবজেক্টের পরে শ্যাল বি এবং তার সঙ্গে মূল ভার্বের আইএনজি, সুতরাং এই বাক্যটা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। পরের বাক্য দেখো, এই কি বাক্যটা আছে সাবজেক্টের পরে উইল হ্যাভ, আমি বলেছিলাম শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে বাক্যটা হয় ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য, সুতরাং এটার উত্তর হবে ফিউচার পারফেক্ট টেন্স।
এর পরের বাক্যটা তো দেখতেই পাচ্ছ, বাক্যটা আছে উইল হ্যাভ এবং তার সঙ্গে মূল ভার্বের থার্ড ফর্ম। এনজয়েড হচ্ছে এনজয় ভার্বের থার্ড ফর্ম। সুতরাং এই বাক্যটাও আছে ফিউচার পারফেক্ট টেন্সে। আশা করছি টেন্স বোঝার ব্যাপারটা তোমাদের কাছে সহজ হয়ে গেছে। দেখো এই বাক্যটা আছে সাবজেক্টের পরে উইল বি এবং মূল ভার্বের আইএনজি। আমি বলেইছিলাম এরকম রূপ যদি থাকে তাহলে সেই বাক্যটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য। সুতরাং এটার উত্তর হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পরের যে প্রশ্নের ইনস্ট্রাকশন সেটা আছে যে ভার্বের সঠিক রূপ ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, ভার্বের রূপ দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে সঠিকটা বেছে শূন্যস্থান পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। এখন দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, হি ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 2 years, ব্র্যাকেটের মধ্যে আছে ওয়ার্কড, ইজ ওয়ার্কিং অথবা হ্যাজ বিন ওয়ার্কিং। যেহেতু এক্ষেত্রে ফর দ্য লাস্ট 2 years ফর শব্দটা আছে এবং একটা সময়সূচক শব্দ আছে যে সে গত 2 বছর ধরে এখানে থাকছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং তাই এটার উত্তর হবে হ্যাজ বিন ওয়ার্কিং। এটার উত্তর হবে হ্যাজ বিন ওয়ার্কিং। তাহলে পুরো বাক্যটা হলো হি হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর দ্য লাস্ট 2 years। পরের প্রশ্ন, দ্য বেবি ড্যাশ অল মর্নিং, ব্র্যাকেটের মধ্যে আছে ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং, হ্যাজ ক্রাইড। এটাও বুঝতে পারছো সারা সকাল ধরে বাচ্চাটা কেঁদেছে। এক্ষেত্রে ফর বা সিন্স না থাকলেও এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এটার উত্তর হবে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং। এটার উত্তর হবে হ্যাজ বিন ক্রাইং। নেক্সট, ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর ইউ ওয়েন্ট টু স্কুল। এক্ষেত্রে দেখো এই বাক্যের দুটো ভার্ব আছে, একটা তোমরা লিখবে আর একটা আছে ওয়েন্ট, অর্থাৎ এটা পাস্ট টেন্সের ঘটনা। তাই এক্ষেত্রে দুটো ঘটনা থাকলে প্রথম ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এটার উত্তর হবে ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। এটার উত্তর হবে হ্যাড বিন রেনিং। এই বাক্যটাও আগের বাক্যের মতো, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন ড্যাশ ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। এক্ষেত্রে প্রথম যে তোমাদের যে ভার্বটা দেওয়া আছে সেটা পাস্ট টেন্সের একটা ভার্ব এবং তোমরা যেটা লিখবে তাই সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভার্ব। তাই এটার উত্তর হবে হ্যাড বিন স্লিপিং। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। পরবর্তী প্রশ্নের ইনস্ট্রাকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখন দেখে নাও প্রশ্নগুলো কিরকম আছে। প্রথম প্রশ্ন, আই সাপোজ ইট ড্যাশ হোয়েন উই স্টার্ট, ব্র্যাকেট আছে রেইন। এটার উত্তর হবে আই সাপোজ ইট উইল বি রেনিং হোয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করব যাত্রা তখন বৃষ্টি হবে। নেক্সট, হি ড্যাশ আস নেক্সট উইক, ব্র্যাকেট আছে মিট। এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য এটা, তাই এটার উত্তর হবে হি উইল বি মিটিং আস নেক্সট উইক। হি উইল বি মিটিং আস নেক্সট উইক। নেক্সট, সি ড্যাশ জামশেদপুর বাই দেন, তখন সে জামশেদপুরে পৌঁছে যাবে। এটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তাই এটা হবে একটা ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য। উত্তর হবে সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন। সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন। নেক্সট, দিস বুক ইজ নট ফ্যাট আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, আমি লাঞ্চ টাইমে এটা পড়ে ফেলবো। তাই এটা একটা ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য এবং এটার উত্তর হবে দিস বুক ইজ নট ফ্যাট আই শ্যাল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম। আই শ্যাল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম। এরপর আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ ইনফিনিটিভ তোমাদের বুঝে নিতে হবে, আন্ডারলাইন করতে হবে। ইনফিনিটিভ বিষয়টা হচ্ছে টু, টিও2 তার সঙ্গে মূল ভার্ব, টু প্লাস মূল ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ এবং এটা সাধারণত কোনো ধরনের উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। তোমাদেরকে খেয়াল রাখতে হবে টু কোথায় আছে এবং তারপরে যে ভার্বটা আছে সেই দুটো অংশ তোমরা আন্ডারলাইন করতে পারবে। এটা বুঝতে পারলে তোমরা ইনফিনিটিভের সমস্ত উত্তর ঠিকঠাক করতে পারবে। প্রথম প্রশ্ন, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। এক্ষেত্রে দেখো টিও2 তারপর আছে স্পিক, অর্থাৎ টু স্পিক এটা তোমরা আন্ডারলাইন করবে এবং এটাই হবে ইনফিনিটিভ।
তোমাদেরকে ইনফিনিটিভ আন্ডারলাইন করা মানে টু স্পিক, এটা তোমরা আন্ডারলাইন করবে। একই রকম ভাবে এই বাক্যে দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার, এই টু হিয়ার এই অংশটা তোমরা আন্ডারলাইন করবে, কারণ এটাই হচ্ছে এই বাক্যের ইনফিনিটিভ। নেক্সট, দ্য গুয়াভা ইজ ফিট টু ইট, তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে ক্ষেত্রে টু ইট এই অংশটা আন্ডারলাইন করতে হবে ইনফিনিটিভ হিসেবে। নেক্সট, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এটাও সত্যি কথা ইজি, এই ইনফিনিটিভটা খুঁজে পাওয়াটা খুব সহজ। তোমরা টু ফাইন্ড এই অংশটা আন্ডারলাইন করবে, তাহলেই তোমরা এই প্রশ্নটা যদি আসে এবং এই অংশটা যদি আন্ডারলাইন করতে পারো তাহলে পুরো নাম্বার পাবে। গ্রামারের অংশের পরে এখন ভোকাবুলারি অংশটা আমি আলোচনা করে দিচ্ছি। ভোকাবুলারির প্রথম ইনস্ট্রাকশন, অ্যাড সুটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে তোমাকে ড্যাশ পূরণ করতে হবে। এবারে প্রিফিক্স মনে রাখবে, প্রিফিক্স সবসময় যোগ হয় শব্দের আগে, শব্দের আগে যে অংশ যোগ হয় সেটাকে বলে প্রিফিক্স, এবং শব্দের পরে যে অংশ যোগ হয় সেটাকে বলা হয় সাফিক্স। প্রি মানে আগে, সাফ মানে পরে। প্রথম প্রশ্ন, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ ড্যাশ ব্র্যাকেটে এক্সাইট অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক, এক্ষেত্রে তোমাদের মেন্ট এই সাফিক্সটা অ্যাড করতে হবে এবং সেই শব্দটা হবে এক্সাইটমেন্ট, শব্দটা হবে এক্সাইটমেন্ট এবং পুরো বাক্যটা হবে দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক। নেক্সট, উই শুড নট ড্যাশ ব্র্যাকেটে কারেজ এনিওয়ান, এক্ষেত্রে আমাদের একটা প্রিফিক্স ডিআইএস যোগ করতে হবে এবং পুরো শব্দটা হবে ডিসকারেজ এবং বাক্যটা হবে উই শুড নট ডিসকারেজ এনিওয়ান। এই বাক্যটার ক্ষেত্রে ইট ওয়াজ এ ড্যাশ ব্র্যাকেটে কমফোর্ট জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট, এর সঙ্গে এবল এই সাফিক্সটা যোগ করে বাক্যটা হবে শব্দটা হবে কমফোর্টেবল। একই রকম ভাবে ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ ব্র্যাকেটে ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, এক্ষেত্রে আই এন ইন এই প্রিফিক্সটা যোগ করে শব্দটা তৈরি করতে হবে এবং শব্দটা হবে ইন্ডিপেন্ডেন্ট এবং বাক্যটা হবে ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। নেক্সট প্রশ্নের ইনস্ট্রাকশন, প্রিফিক্স যোগ করে বিপরীতার্থক শব্দ তৈরি করতে হবে, এই ক্ষেত্রে শব্দের সঙ্গে যা যোগ হবে তা সবগুলোই শব্দের আগে যোগ হবে, অর্থাৎ প্রিফিক্স যোগ হবে। প্রথম প্রশ্ন, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, পসিবল এই শব্দটার আগে যে প্রিফিক্স যোগ হয়ে বিপরীতার্থক হয় সেটা হচ্ছে ইম, আই এম ইম, এবং সুতরাং শব্দটা হচ্ছে ইম্পসিবল, শব্দটা হচ্ছে ইম্পসিবল। নেক্সট, লেজিবল এই শব্দটা আন্ডারলাইন করা আছে, এই শব্দের সঙ্গে আইএল ইল এই প্রিফিক্সটা যোগ হয়ে যে শব্দটা তৈরি হয় সেটা হচ্ছে ইললেজিবল, অর্থাৎ সুপাঠ্য এবং দুষ্পাঠ্য। লেজিবল মানে পড়তে সুবিধা, আর ইললেজিবল মানে যেটা দুষ্পাঠ্য, পড়া অসম্ভব প্রায়। নেক্সট, দ্য ক্লেম ইজ নট রিজনেবল, অর্থাৎ যুক্তিযুক্ত, এটার সঙ্গে যে প্রিফিক্সটা যোগ হয় সেটা হচ্ছে আন এবং শব্দটা হয় আনরিজনেবল, অর্থাৎ অযৌক্তিক। যুক্তিযুক্ত তার বিপরীতার্থক শব্দ হচ্ছে অযৌক্তিক। নেক্সট, হি বিলিভস হিজ ফ্রেন্ড, এক্ষেত্রে প্রিফিক্স হবে বিলিভস ডিস এবং শব্দটা হবে ডিসবিলিভস, হি ডিসবিলিভস হিজ ফ্রেন্ড। পরের প্রশ্নের ইনস্ট্রাকশন হচ্ছে বিপরীতার্থক শব্দ দিয়ে আন্ডারলাইন শব্দগুলোকে বদল করতে হবে। প্রথম প্রশ্ন, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, বুঝতেই পারছো ওবেড এটার বিপরীতার্থক হবে ডিসওবেড। নেক্সট, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, যেখানে বিগ্যানে আন্ডারলাইন করা আছে এটার বিপরীতার্থক শব্দ হবে এন্ডেড, জন এন্ডেড হবে সঠিক উত্তর। এরপর, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স, পপুলার জনপ্রিয় অর্থাৎ জনপ্রিয়তা হারিয়েছিল, তার এটার উত্তর হবে আনপপুলার। এবং সবশেষে, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, র্যাপিডলির অপোজিট হবে স্লোলি। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আজকের আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করছি আজকের এই আলোচনাটাতে তোমরা অনেকেই উপকৃত হবে। এই সমস্ত গ্রামারগুলোর মধ্যে বিশেষ করে কারেক্ট ফর্ম অফ ভার্বগুলো কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় পড়ে থাকে। এছাড়া আমার চ্যানেলে ক্লাস 8-এর রাইটিং স্কিল সংক্রান্ত যে ভিডিও আছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, সেটা তোমরা অবশ্যই দেখে নিও, ও কারণ রাইটিং স্কিল
কিন্তু ওই রাইটিং স্কিলগুলোর মধ্যেই আসবে। এবং গ্রামারের আজকের ভিডিওটাও ভালো করে দেখো, কারণ গ্রামার যেগুলো থাকে সেগুলো এই প্রশ্নগুলোর মধ্যেই থাকে। এরকম সমস্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য আমি সবাইকে অরিশ ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আছে, সেখানে তোমরা তোমাদের ইংরেজি সংক্রান্ত যে কোনো প্রশ্ন পাঠাবে, আমি সেগুলো সমাধান করার অবশ্যই চেষ্টা করব। তাহলে এরকম সমস্ত আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য চোখ থাকুক অরিশ ইংলিশ এডুকেশনে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।